মহেন্দ্র কোথায় নিরুদ্দেশ হয়ে গেল। সেই আশঙ্কায় রাজলক্ষ্মীর আহার নিদ্রা বন্ধ। সাধুচরণ সম্ভব অসম্ভব সকল স্থানেই তাকে খুঁজে বেরিয়েছে। এমন সময় মহেন্দ্র বিনোদিনীকে নিয়ে কলকাতা ফিরে এলো। পটলডাঙ্গার বাসায় তাকে রেখে রাত্রে মহেন্দ্র তার বাড়িতে এসে পৌঁছল। মা তার ঘরে মহেন্দ্র প্রবেশ করে দেখল ঘর অন্ধকার প্রায়। কেরোসিনের লণ্ঠন আড়াল করে রাখা হয়েছে। রাজলক্ষ্মী রোগীর মতো বিছানায় শুয়ে আছেন, আর আশা পদতলে বসে আস্তে আস্তে তার পায়ে হাত বুলিয়ে দিচ্ছে। এতকাল পরে গৃহের বধূ শাশুড়ির পদতলের অধিকার পেয়েছে। মহেন্দ্র আসতেই আশা চকিত হয়ে উঠে ঘর ছেড়ে চলে গেল। মহেন্দ্র বলপূর্বক সর্বপ্রকার দ্বিধা পরিত্যাগ করে বলল, মা, এখানে আমার পড়ার সুবিধা হয় না। আমি কলেজের কাছে একটা বাসা নিয়েছি, সেইখানেই থাকব। রাজলক্ষ্মী বিছানার প্রান্তে অঙ্গুলি নির্দেশ করে মহেন্দ্রকে বলল, মহিন, একটু বস। মহেন্দ্র সংকোচের সঙ্গে বিছানায় বসল। রাজলক্ষ্মী বললেন, মহিন, তোর যেখানে ইচ্ছা তুই থাকিস, কিন্তু আমার বৌমাকে তুই কষ্ট দিস নে। মহেন্দ্র চুপ করে রইল। রাজলক্ষ্মী বললেন, আমার মন্দ কপাল, তাই আমি আমার এমন লক্ষ্মী বউকে চিনতে পারিনি। বলতে বলতে রাজলক্ষ্মীর গলা ভেঙে এলো। কিন্তু তুই তোকে এতদিন জেনে, এত ভালোবেসে শেষকালে এত দুঃখের মধ্যে ফেললি কি করে? রাজলক্ষ্মী আর থাকতে পারলেন না, কাঁদতে লাগলেন। মহেন্দ্র সেখান থেকে কোনো মতে উঠে পালাতে পারলে বাঁচে, কিন্তু হঠাৎ উঠতে পারল না। মার বিছানার প্রান্তে অন্ধকারে নিস্তব্ধ হয়ে বসে রইল। অনেকক্ষণ পরে রাজলক্ষ্মী বললেন, আজ রাত্রে তো এখানেই আছিস? মহেন্দ্র বলল, না। রাজলক্ষ্মী জিজ্ঞাসা করলেন, কখন যাবি? মহেন্দ্র বলল, এখনই। রাজলক্ষ্মী কষ্টে উঠে বসে বললেন, এখনই? একবার বৌমার সঙ্গে ভালো করে দেখাও করে যাবি না? মহেন্দ্র নিরুত্তর হয়ে রইল। রাজলক্ষ্মী বললেন, এ কটা দিন বৌমার কেমন করে কেটেছে তা কি তুই একটুও বুঝতে পারলি না? ওরে নির্লজ্জ, তোর নিষ্ঠুরতায় আমার বুক ফেটে গেল। বলে রাজলক্ষ্মী ছিন্ন শাখার মতো শুয়ে পড়লেন। মহেন্দ্র মার বিছানা ছেড়ে বের হয়ে গেল। অতি মৃদু পদে নিঃশব্দ গমনে সে সিঁড়ি দিয়ে তার উপরে শয়ন ঘরে চলল। আশার সঙ্গে দেখা হয় এ তার ইচ্ছা ছিল না। মহেন্দ্র উপরে উঠেই দেখল তার শয়ন গৃহের সম্মুখে যে ঢাকা ছাদ আছে, সেইখানে আশা মাটিতে পড়ে। সে মহেন্দ্রের পায়ের শব্দ পায়নি। হঠাৎ তাকে সম্মুখে উপস্থিত দেখে তাড়াতাড়ি কাপড় সেরে নিয়ে উঠে বসল। এমন সময় মহেন্দ্র যদি একটিবার ডাকত, চুনি, তবে তখনই সে মহেন্দ্রের সমস্ত অপরাধ যেন নিজেরই মাথায় তুলে নিয়ে ক্ষমাপ্রাপ্ত অপরাধিনীর মতো মহেন্দ্রের দুই পা জড়িয়ে ধরে তার জীবনের সমস্ত কান্নাটা কেঁদে নিত। কিন্তু মহেন্দ্র সে প্রিয় নাম ডাকতে পারল না। যতই সে চেষ্টা করল, ইচ্ছা করল, ততই সে বেদনা পেল। এ কথা ভুলতে পারল না যে আজ আশাকে আদর করা শূন্য গর্ভ পরিহাস মাত্র। তাকে মুখে সান্ত্বনা দিয়ে কি হবে, যখন বিনোদিনীকে পরিত্যাগ করবার পথ মহেন্দ্র নিজের হাতে একেবারে বন্ধ করে দিয়েছে? আশা সংকোচে মরে গিয়ে বসে রইল। উঠে দাঁড়াতে, চলে যেতে, কোনো প্রকার গতির চেষ্টা মাত্র করতে তার লজ্জা বোধ হলো। মহেন্দ্র কোনো কথা না বলে ধীরে ধীরে ছাদে পায়চারি করতে লাগলো। কৃষ্ণপক্ষের আকাশে তখনও চাঁদ ওঠেনি। ছাদের কোণে একটা ছোট গামলায় রজনীগন্ধার গাছে দুটো ডাঁটায় ফুল ফুটেছে। ছাদের উপরকার অন্ধকার আকাশে ওই নক্ষত্রগুলো, ওই সপ্তর্ষি, ওই কালপুরুষ, তাদের অনেক সন্ধ্যার, অনেক নিভৃত প্রেমাভিনয়ের নীরব সাক্ষী ছিল। আজও তারা নিস্তব্ধ হয়ে চেয়ে রইল। মহেন্দ্র ভাবতে লাগলো, মাঝখানের কয়টি মাত্র দিনের বিপ্লব কাহিনী এই আকাশ ভরা অন্ধকার দিয়ে মুছে ফেলে যদি আগেকার ঠিক সেই দিনের মতো এই খোলা ছাদে মাদুর পেতে আশার পাশে আমার সেই
চিরন্তন স্থানটিতে অতি অনায়াসে গিয়ে বসতে পারি। কোনো প্রশ্ন নেই, জবাবদিহি নেই, সেই বিশ্বাস, সেই প্রেম, সেই সহজ আনন্দ। কিন্তু হায়, জগৎ সংসারে সেইটুকু মাত্র জায়গায় ফিরবার পথ আর নেই। এই ছাদে আশার পাশে মাদুরের একটুখানি ভাগ মহেন্দ্র একেবারে হারিয়েছে। এতদিন বিনোদিনীর সঙ্গে মহেন্দ্রের অনেকটা স্বাধীন সম্বন্ধ ছিল, ভালোবাসবার উন্মত্ত সুখ ছিল, কিন্তু তার অবিচ্ছেদ্য বন্ধন ছিল না। এখন মহেন্দ্র বিনোদিনীকে সমাজ থেকে স্বহস্তে ছিন্ন করে এনেছে। এখন আর বিনোদিনীকে কোথাও রাখবার, কোথাও ফিরিয়ে দেবার জায়গা নেই। মহেন্দ্রই তার একমাত্র নির্ভর। এখন ইচ্ছা থাক বা না থাক, বিনোদিনীর সমস্ত ভার তাকে বহন করতেই হবে। এই কথা মনে করে মহেন্দ্রের হৃদয় ভিতরে ভিতরে পীড়িত হতে লাগল। তাদের ছাদের উপরকার এই ঘরকন্না, এই শান্তি, এই বাধাবিহীন দাম্পত্য মিলনের নিভৃত রাত্রি হঠাৎ মহেন্দ্রের কাছে বড় আরামের বলে বোধ হল। কিন্তু এই সহজ সুলভ আরাম যাতে একমাত্র তারই অধিকার, তাই আজ মহেন্দ্রের পক্ষে দুরাশার সামগ্রী। চিরজীবনের মতো যে বোঝা সে মাথায় তুলে নিয়েছে, তা নামিয়ে মহেন্দ্র এক মুহূর্ত হাঁপ ছাড়তে পারবে না। দীর্ঘ নিঃশ্বাস ফেলে মহেন্দ্র একবার আশার দিকে চেয়ে দেখল। নিস্তব্ধ রোদনে বক্ষ পরিপূর্ণ করে আশা তখনও নিশ্চল হয়ে বসে আছে, রাত্রির অন্ধকার জননীর অঞ্চলের ন্যায় তার লজ্জা ও বেদনা আবৃত করে রেখেছে। মহেন্দ্র পায়চারি ভঙ্গ করে কি বলবার জন্য হঠাৎ আশার কাছে এসে দাঁড়ালো। সমস্ত শরীরের রক্ত আশার কানের মধ্যে গিয়ে শব্দ করতে লাগলো। সে চোখ মুদ্রিত করল। মহেন্দ্র কি বলতে এসেছিল ভেবে পেল না, তার কি বা বলবার আছে, কিন্তু কিছু একটা না বলে আর ফিরতে পারল না। বলল, চাবির গোছাটা কোথায়? চাবির গোছা ছিল বিছানার গদিটার নিচে। আশা উঠে ঘরের মধ্যে গেল। মহেন্দ্র তার অনুসরণ করল। গদির নিচে থেকে চাবি বের করে আশা গদির উপরে রেখে দিল। মহেন্দ্র চাবি গোছা নিয়ে নিজের কাপড়ের আলমারিতে এক একটি চাবি লাগিয়ে দেখতে লাগলো। আশা আর থাকতে পারল না, মৃদুস্বরে বলল, ও আলমারির চাবি আমার কাছে ছিল না। কার কাছে চাবি ছিল সে কথা আশার মুখ দিয়ে বের হলো না, কিন্তু মহেন্দ্র তা বুঝল। আশা তাড়াতাড়ি ঘর থেকে বের হয়ে গেল। ভয় হলো পাছে মহেন্দ্রের কাছে আর তার কান্না চাপা থাকে না। অন্ধকারে ছাদের প্রাচীরের এক কোণে মুখ ফিরিয়ে দাঁড়িয়ে উচ্ছ্বসিত রোদনকে প্রাণপণে রুদ্ধ করে সে কাঁদতে লাগলো। কিন্তু অধিকক্ষণ কাঁদবার সময় ছিল না। হঠাৎ মনে পড়ে গেল মহেন্দ্রের আহারের সময় হয়েছে। দ্রুতপদে আশার নিচে চলে গেল। রাজলক্ষ্মী আশাকে জিজ্ঞাসা করল, মহিন কোথায় বৌমা? আশা বলল, তিনি উপরে। রাজলক্ষ্মী, তুমি নেমে এলে যে? আশা নতমুখে বলল, তার খাবার। রাজলক্ষ্মী, খাবারের ব্যবস্থা আমি করছি। বৌমা, তুমি একটু পরিষ্কার হয়ে নাও। তোমার সেই নতুন ঢাকায় শাড়িখানা শীঘ্র পরে আমার কাছে এসো, আমি তোমার চুল বেঁধে দিই। শাশুড়ির আদর উপেক্ষা করতে পারে না, কিন্তু এই সাজসজ্জার প্রস্তাবে আশা মরমে মরে গেল। মৃত্যু ইচ্ছা করে ভীষ্মযেরূপ স্তব্ধ হয়ে সরবর্ষণ সহ্য করছিল। আশাও সেরূপ রাজলক্ষ্মীর কৃত সমস্ত প্রসাধন পরম ধৈর্যে সর্বাঙ্গে গ্রহণ করল। সাজ করে আশা অতি ধীরে ধীরে নিঃশব্দ পথে সিঁড়ি বেয়ে উপরে উঠল। উকি দিয়ে দেখল মহেন্দ্র ছাদে নেই। আস্তে আস্তে দ্বারের কাছে এসে দেখল মহেন্দ্র ঘরেও নেই। তার খাবার অভুক্ত পড়ে আছে।
চাবির অভাবে কাপড়ের আলমারি জোর করে খুলে আবশ্যক কয়েকখানা কাপড় ও ডাক্তারি বই নিয়ে মহেন্দ্র চলে গেছে। পরদিন একাদশী ছিল। অসুস্থ ক্লিষ্ট দেহে রাজলক্ষ্মী বিছানায় পড়েছিলেন। বাইরে যেন মেঘে ঝড়ের উপক্রম করেছে। আশা ধীরে ধীরে ঘরের মধ্যে প্রবেশ করল। আস্তে আস্তে রাজলক্ষ্মীর পায়ের কাছে বসে তার পায়ে হাত দিয়ে বলল, তোমার দুধ ও ফল এনেছি, খাবে এসো। করুণ মূর্তি বধূর এই অনভ্যস্ত সেবার চেষ্টা দেখে রাজলক্ষ্মীর শুষ্ক চক্ষু প্লাবিত হয়ে গেল। তিনি উঠে বসে আশাকে কোলে নিয়ে তার অশ্রু জলসিক্ত কপল চুম্বন করলেন। জিজ্ঞাসা করলেন, মহিন এখন কি করছে বৌমা? আশা অত্যন্ত লজ্জিত হল। মৃদুস্বরে বলল, তিনি চলে গেছেন। রাজলক্ষ্মী, কখন চলে গেল? আমি তো জানতেও পারলাম না। আশা নত শিরে বলল, তিনি কাল রাত্রেই গেছেন। শুনবামাত্র রাজলক্ষ্মীর সমস্ত কোমলতা যেন দূর হয়ে গেল। বধূর প্রতি তার আদর স্পর্শের মধ্যে আর রস লেশ মাত্র রইল না। আশা একটা নীরব লাঞ্ছনা অনুভব করে নতমুখে আস্তে আস্তে চলে গেল। প্রথম রাতে বিনোদিনীকে পটলডাঙ্গার বাসায় রেখে মহেন্দ্র যখন তার কাপড় ও বই আনতে বাড়ি গেল, বিনোদিনী তখন কলকাতার বিশ্রামবিহীন জনতারঙ্গের কোলাহলে একলা বসে নিজের কথা ভাবছিল। পৃথিবীতে তার আশ্রয়স্থান কোনো কালেই যথেষ্ট বিস্তীর্ণ ছিল না। তবু তার এক পাশ তিতি উঠলে আর এক পাশে ফিরে শোবার একটুখানি জায়গা ছিল। আজ তার নির্ভরস্থল অত্যন্ত সংকীর্ণ। সে যে নৌকায় চড়ে স্রোতে ভেসেছে তা দক্ষিণে বামে একটু কাত হলেই একেবারে জলের মধ্যে গিয়ে পড়তে হবে। অতএব বড়ই স্থির হয়ে হাল ধরা চাই। একটু ভুল, একটু নাড়াচাড়া সইবে না। এ অবস্থায় কোন রমণীর হৃদয় না কম্পিত হয়? পরের মন সম্পূর্ণ বশে রাখতে যেটুকু লীলা খেলা চাই, যেটুকু অন্তরালের প্রয়োজন, এই সংকীর্ণতার মধ্যে তার অবকাশ কোথায়? একেবারে মহেন্দ্রের সঙ্গে মুখোমুখি করে তাকে সমস্ত জীবন যাপন করতে প্রস্তুত হতে হবে। প্রভেদেই যে মহেন্দ্রের কুলে উঠবার উপায় আছে, কিন্তু বিনোদিনীর তা নেই। বিনোদিনী নিজের এই অসহায় অবস্থা যতই সুস্পষ্ট বুঝল, ততই সে মনের মধ্যে বল সঞ্চয় করতে লাগলো। একটা উপায় তাকে করতেই হবে, এভাবে তার চলবে না। যেদিন বিহারীর কাছে বিনোদিনী নিজের প্রেম নিবেদন করেছে, সেদিন থেকে তার ধৈর্যের বাঁধ ভেঙে গেছে। যে উদ্যত চুম্বন বিহারীর মুখের কাছ থেকে সে ফিরিয়ে নিয়ে এসেছে, জগতে তা কোথাও আর নামিয়ে রাখতে পারছে না। পূজার অর্ঘ্যের ন্যায় দেবতার উদ্দেশ্যে তা দিন রাত্রি বহন করেই রেখেছে। বিনোদিনীর হৃদয় কোনো অবস্থাতেই সম্পূর্ণ হাল ছেড়ে দিতে জানে না। নৈরাশ্যকে সে স্বীকার করে না। তার মন অহরহ প্রাণপণ বলে বলছে, আমার এই পূজা বিহারীকে গ্রহণ করতেই হবে। বিনোদিনীর এই দুর্দান্ত প্রেমের উপরে তার আত্মরক্ষার এক একান্ত আকাঙ্ক্ষা যোগ দিল। বিহারী ছাড়া তার আর উপায় নেই। মহেন্দ্রকে বিনোদিনী খুব ভালো করেই জেনেছে। তার উপরে নির্ভর করতে গেলে সে ভর সয় না। তাকে ছাড়িয়ে দিলে তবেই তাকে পাওয়া যায়। তাকে ধরে থাকলে সে ছুটতে চায়। কিন্তু নারীর পক্ষে যে নিশ্চিন্ত, বিশ্বস্ত, নিরাপদ, নির্ভর একান্ত আবশ্যক, বিহারী তা দিতে পারে। আজ আর বিহারীকে ছাড়লে বিনোদিনীর একেবারেই চলবে না। গ্রাম ছেড়ে আসবার দিন তার নামে সমস্ত চিঠিপত্র নূতন ঠিকানায় পাঠাবার জন্য মহেন্দ্রকে দিয়ে বিনোদিনী স্টেশনের সংলগ্ন পোস্ট অফিসে বিশেষ করে বলে এসেছিল। বিহারী যে একেবারেই তার চিঠির কোনো উত্তর দেবে না, এ কথা বিনোদিনী কোনো মতেই স্বীকার করল না। সে বলল, আমি 7টা দিন ধৈর্য ধরে উত্তরের জন্য অপেক্ষা করব, তারপরে দেখা যাবে। এই বলে বিনোদিনী অন্ধকারে জানলা খুলে গ্যাসালোক দীপ্ত কলকাতার দিকে অন্য মনে চেয়ে রইল। সেই সন্ধ্যাবেলায় বিহারী এই শহরের মধ্যেই আছে। এরই গোটা কতক রাস্তা ও গলি পার হয়ে গেলেই এখনই তার দরজার কাছে পৌঁছানো যেতে পারে।
তারপরে সেই জলের কলওয়ালা ছোট আঙিনা, সেই সিঁড়ি, সেই সুসজ্জিত পরিপাটি আলোকিত নিভৃত ঘরটি, সেখানে নিস্তব্ধ শান্তির মধ্যে বিহারী একলা কেদারায় বসে আছে। হয়তো কাছে সেই ব্রাহ্মণ বালক, সেই সুগোল সুন্দর গৌরবর্ণ আয়তনেত্র সরল মূর্তি ছেলেটি নিজের মনে ছবির বই নিয়ে পাতা উল্টাচ্ছে। একে একে সমস্ত চিত্রটা মনে করে স্নেহে প্রেমে বিনোদিনীর সর্বাঙ্গ পরিপূর্ণ পুলকিত হয়ে উঠল। ইচ্ছা করলে এখনই যাওয়া যায়, এই মনে করে বিনোদিনী ইচ্ছাকে বক্ষে তুলে নিয়ে খুব খেলা করতে লাগলো। আগে হলে হয়তো সেই ইচ্ছা পূর্ণ করতে সে অগ্রসর হতো, কিন্তু এখন অনেক কথা ভাবতে হয়। এখন শুধু বাসনা চরিতার্থ করা নয়, উদ্দেশ্য সিদ্ধ করতে হবে। বিনোদিনী বলল, আগে দেখি বিহারী কিরূপ উত্তর দেয়, তারপরে কোন পথে চলা আবশ্যক স্থির করা যাবে। কিছু না বুঝে বিহারীকে বিরক্ত করতে যেতে তার আর সাহস হলো না। এরূপ ভাবতে ভাবতে যখন রাত্রি 9টা-10টা বেজে গেল, তখন মহেন্দ্র ধীরে ধীরে এসে উপস্থিত। কদিন অনিদ্রায় অনিয়মে অত্যন্ত উত্তেজিত অবস্থায় সে কাটিয়েছে। আজ কৃতকার্য হয়ে বিনোদিনীকে বাসায় এনে একেবারে অবসাদ ও শ্রান্তিতে তাকে যেন অভিভূত করে দিয়েছে। আজ আর সংসারের সঙ্গে নিজের অবস্থার সঙ্গে লড়াই করবার বল যেন তার নেই। তার সমস্ত ভারাক্রান্ত ভাবী জীবনের ক্লান্তি যেন তাকে আজ আগে থেকে আক্রমণ করল। রুদ্ধ দ্বারের কাছে দাঁড়িয়ে ঘা দিতে মহেন্দ্রের অত্যন্ত লজ্জা বোধ হতে লাগলো। যে উন্মত্ততায় সমস্ত পৃথিবীকে সে লক্ষ্য করেনি, সে মত্ততা কোথায়? পথের অপরিচিত লোকদের দৃষ্টির সামনেও তার সর্বাঙ্গ সংকুচিত হচ্ছে কেন? ভিতরে নূতন চাকরটা ঘুমিয়ে পড়েছে। দরজা খোলাতে অনেক হাঙ্গামা করতে হলো। অপরিচিত নূতন বাসার অন্ধকারের মধ্যে প্রবেশ করে মহেন্দ্রের মন দমে গেল। মাতার আদরের ধন মহেন্দ্র চিরদিন যে বিলাস উপকরণে, যে সকল টানা পাখা ও মূল্যবান চৌকি সোফায় অভ্যস্ত, বাসার নূতন আয়োজনে তার অভাব সেই সন্ধ্যাবেলায় অত্যন্ত পরিস্ফুট হয়ে উঠল। এই সমস্ত আয়োজন মহেন্দ্রকে সম্পূর্ণ করতে হবে। বাসার সমস্ত ব্যবস্থার ভার তারই উপরে। মহেন্দ্র কখনো নিজের বা পরের আরামের জন্য চিন্তা করেনি। আজ থেকে একটা নূতন গঠিত অসম্পূর্ণ সংসারের সমস্ত খুঁটিনাটি তাকেই বহন করতে হবে। সিঁড়িতে একটা কেরোসিনের ডিবা অপর্যাপ্ত ধুমোদ্গার করে মিটমিট করছিল। তার পরিবর্তে একটা ভালো ল্যাম্প কিনতে হবে। বারান্দা বেয়ে সিঁড়িতে উঠবার রাস্তাটা কলের জলের প্রবাহে স্যাঁতস্যাঁত করছে। মিস্ত্রি ডেকে বিলাতি মাটির দ্বারা সে জায়গা মেরামত করা আবশ্যক। রাস্তার দিকের দুটো ঘর যে জুতোর দোকানদারের হাতে ছিল, তারা সে দুটো ঘর এখনো ছাড়েনি। তাই নিয়ে বাড়িওয়ালার সঙ্গে লড়াই করতে হবে। এই সমস্ত কাজ তার নিজে না করলে নয়। এটাই চকিতের মধ্যে মনে উদয় হয়ে তার শ্রান্তির বোঝায় আরো বোঝা চাপল। মহেন্দ্র সিঁড়ির কাছে কিছুক্ষণ দাঁড়িয়ে নিজেকে সামলে নিল। বিনোদিনীর প্রতি তার যে প্রেম ছিল তাকে উত্তেজিত করল। নিজেকে বোঝালো যে এতদিন সমস্ত পৃথিবীকে ভুলে সে যাকে চেয়েছিল আজ তাকে পেয়েছে। আজ উভয়ের মাঝখানে কোনো বাধা নেই। আজ মহেন্দ্রের আনন্দের দিন। কিন্তু কোনো বাধা যে নেই, তাই সবচেয়ে বড় বাধা। আজ মহেন্দ্র নিজের কাছেই নিজেই বাধা। বিনোদিনী রাস্তা হতে মহেন্দ্রকে দেখে তার ধ্যানাসন থেকে উঠে ঘরে আলো জ্বালল এবং একটা সেলাই কোলে নিয়ে নতশিরে তাতে নিবিষ্ট হলো। এই সেলাই বিনোদিনীর আবরণ। এর অন্তরালে তার যেন একটা আশ্রয় আছে। মহেন্দ্র ঘরে ঢুকে বলল, বিনোদ, এখানে নিশ্চয়ই তোমার অনেক অসুবিধা ঘটছে। বিনোদিনী সেলাই করতে করতে বলল, কিছুমাত্র না। মহেন্দ্র বলল, আমি আর 2-3 দিনের মধ্যেই সমস্ত আসবাব এনে উপস্থিত করব। এই কদিন তোমাকে একটু কষ্ট পেতে হবে। বিনোদিনী বলল, না, সে কিছুতেই হতে পারবে না। তুমি আর একটুও আসবাব আনিও না। এখানে যা আছে তা আমার আবশ্যকের চেয়ে ঢের বেশি। মহেন্দ্র বলল, আমি হতভাগ্য কি সেই ঢের বেশির মধ্যে?
বিনোদিনী: নিজেকে অত বেশি মনে করতে নেই, একটু বিনয় থাকা ভালো। সেই নির্জন দীপালোকে কর্মরত নতশির বিনোদিনীর আত্মসমাহিত মূর্তি দেখে মুহূর্তের মধ্যে মহেন্দ্রের মনে আবার সেই মোহের সঞ্চার হলো। বাড়িতে হলে ছুটে সে বিনোদিনীর পায়ের কাছে এসে পড়ত, কিন্তু এ তো বাড়ি নয়, সেজন্য মহেন্দ্র তা পারল না। আজ বিনোদিনী অসহায়, একান্তই সে মহেন্দ্রের আয়ত্তের মধ্যে। আজ নিজেকে সংযত না রাখলে বড়ই কাপুরুষতা হয়। বিনোদিনী বলল, এখানে তুমি তোমার বই কাপড়গুলো আনলে কেন? মহেন্দ্র বলল, ওগুলোকে যে আমি আমার আবশ্যকের মধ্যেই গণ্য করি, ওগুলো ঢের বেশি দলে নয়। বিনোদিনী: জানি, কিন্তু এখানে ওসব কেন? মহেন্দ্র: সে ঠিক কথা, এখানে কোনো আবশ্যক জিনিস শোভা পায় না। বিনোদ, বইটইগুলো তুমি রাস্তায় টান মেরে ফেলে দিও, আমি আপত্তি মাত্র করব না, কেবল সেই সঙ্গে আমাকেও ফেলো না। বলে এই উপলক্ষে মহেন্দ্র একটুখানি সরে এসে কাপড়ে বাঁধা বইয়ের পুঁটুলি বিনোদিনীর পায়ের কাছে এনে ফেলল। বিনোদিনী গম্ভীর মুখে সেলাই করতে করতে মাথা না তুলে বলল, ঠাকুরপো, এখানে তোমার থাকা হবে না। মহেন্দ্র তার সদ্য জাগ্রত আগ্রহের মুখে প্রতিঘাত পেয়ে ব্যাকুল হয়ে উঠল। গদগদ কণ্ঠে বলল, কেন বিনোদ, কেন তুমি আমাকে দূরে রাখতে চাও? তোমার জন্য সমস্ত ত্যাগ করে কি এই পেলাম? বিনোদিনী: আমার জন্য তোমাকে সমস্ত ত্যাগ করতে দেব না। মহেন্দ্র বলে উঠল, এখন সে আর তোমার হাতে নেই। সমস্ত সংসার আমার চারিদিক থেকে স্খলিত হয়ে পড়েছে, কেবল তুমি একলা আছো বিনোদ, 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 বিনোদ। বলতে বলতে মহেন্দ্র শুয়ে পড়ে বিহ্বল ভাবে বিনোদিনীর পা জোর করে চেপে ধরল এবং তার পদপল্লব বারংবার চুম্বন করতে লাগলো। বিনোদিনী পা ছাড়িয়ে নিয়ে উঠে দাঁড়ালো, বলল, মহেন্দ্র, তুমি কি প্রতিজ্ঞা করেছিলে মনে নেই? সমস্ত বল প্রয়োগ করে মহেন্দ্র আত্মসংবরণ করে নিল। বলল, মনে আছে, শপথ করেছিলাম তোমার যা ইচ্ছা তাই হবে, আমি কখনো তার কোনো অন্যথা করব না। সেই শপথই রক্ষা করব। কি করতে হবে বলো? বিনোদিনী: তুমি তোমার বাড়িতে গিয়ে থাকবে। মহেন্দ্র: হ্যাঁ, আমি কি তোমার একমাত্র অনিচ্ছার সামগ্রী বিনোদ? তাই যদি হবে, তবে তুমি আমাকে টেনে আনলে কেন? যে তোমার ভোগের সামগ্রী নয়, তাকে স্বীকার করবার কি প্রয়োজন ছিল? সত্য করে বলো, আমি কি ইচ্ছে করে তোমার কাছে ধরা দিয়েছি, না তুমি ইচ্ছে করে আমাকে ধরেছ? আমাকে নিয়ে তুমি এমন খেলা করবে, এও কি আমি সহ্য করব? তবু আমি আমার শপথ পালন করব। যে বাড়িতে আমি নিজের স্থান পদাঘাতে চূর্ণ করে ফেলেছি, সেই বাড়িতে গিয়েই আমি থাকব। বিনোদিনী ভূমিতে বসে পুনরায় নিরুত্তরে সেলাই করতে লাগলো। মহেন্দ্র কিছুক্ষণ স্থিরভাবে তার মুখের দিকে চেয়ে বলে উঠল, নিষ্ঠুর বিনোদ, তুমি নিষ্ঠুর। আমি অত্যন্ত হতভাগ্য যে আমি তোমাকে ভালোবেসেছি। বিনোদিনী সেলাইয়ে একটা ভুল করে আলোর কাছে ধরে তা বহু যত্নে পুনর্বার খুলতে লাগলো। মহেন্দ্রের ইচ্ছা করতে লাগলো বিনোদিনীর ওই পাষাণ হৃদয়টাকে নিজের কঠিন মুষ্টির মধ্যে সবলে চেপে ভেঙে ফেলে। এই নীরব নির্দয়তা ও অবিচলিত উপেক্ষাকে প্রবল আঘাত করে যেন বাহুবলের দ্বারা পরাস্ত করতে ইচ্ছা করে। মহেন্দ্র ঘর থেকে বের হয়ে পুনরায় ফিরে এলো, বলল, আমি না থাকলে এখানে একাকিনী তোমাকে কে রক্ষা করবে? বিনোদিনী বলল, সেজন্য তুমি কিছুমাত্র ভয় করো না। পিসিমা খেমিকে ছাড়িয়ে দিয়েছেন, সে আজ আমার এখানে এসে কাজ নিয়েছে। দ্বারে তালা দিয়ে আমরা দুই স্ত্রীলোকে এখানে বেশ থাকবো। মনে মনে যতই রাগ হতে লাগলো,
বিনোদিনীর প্রতি মহেন্দ্রর আকর্ষণ ততই একান্ত প্রবল হয়ে উঠল। ওই অটল মূর্তিকে বজ্র বলে বক্ষে চেপে ধরে ক্লিষ্ট পিষ্ট করে ফেলতে ইচ্ছা করতে লাগলো। সেই দারুণ ইচ্ছার হাত এড়াবার জন্য মহেন্দ্র ছুটে বাড়ি থেকে বের হয়ে গেল। রাস্তায় ঘুরতে ঘুরতে মহেন্দ্র প্রতিজ্ঞা করতে লাগলো বিনোদিনীকে সে উপেক্ষার পরিবর্তে উপেক্ষা দেখাবে। যে অবস্থায় বিশ্বজগতে বিনোদিনীর একমাত্র নির্ভর মহেন্দ্র, সে অবস্থাতেও মহেন্দ্রকে এমন নীরবে নির্ভয়ে, এমন সুদৃঢ় সুস্পষ্টভাবে প্রত্যাখ্যান, এত বড় অপমান কি কোনো পুরুষের ভাগ্যে কখনো ঘটেছে? মহেন্দ্রের গর্ব চূর্ণ হয়েও কিছুতেই মরতে চাইল না। সে কেবলই পীড়িত দলিত হতে লাগলো। মহেন্দ্র বলল, আমি কি এতই অপদার্থ? আমার সম্বন্ধে এত বড় স্পর্ধা কি করে তার মনে হলো? আমি ছাড়া এখন তার আর কে আছে? ভাবতে ভাবতে হঠাৎ মনে পড়ল বিহারী। হঠাৎ এক মুহূর্তের জন্য তার বক্ষে সমস্ত রক্ত প্রবাহ যেন স্তব্ধ হয়ে গেল। বিহারীর উপরেই বিনোদিনী নির্ভর স্থাপন করে আছে। আমি তার উপলক্ষ মাত্র, আমি তার সোপান, তার পা রাখবার, পদে পদে পদাঘাত করবার স্থান। সেই সাহসেই আমার প্রতি এত অবজ্ঞা। মহেন্দ্র সন্দেহ হলো বিহারীর সঙ্গে বিনোদিনীর চিঠিপত্র চলছে এবং বিনোদিনী তার কাছ থেকে কোনো আশ্বাস পেয়েছে। তখন মহেন্দ্র বিহারীর বাড়ির দিকে চলল। যখন বিহারীর দ্বারে গিয়ে ঘা দিল, তখন রাত্রি আর বড় অধিক নেই। অনেক ধাক্কার পর বেহারা ভিতর থেকে দরজা খুলে দিয়ে বলল, বাবুজি বাড়ি নেই। মহেন্দ্র চমকে উঠল। ভাবল, আমি যখন নির্বোধের মতো রাস্তায় রাস্তায় ছুটে বেড়াচ্ছি, বিহারী সেই অবকাশে বিনোদিনীর কাছে গেছে। এই জন্যই বিনোদিনী আমাকে এই রাত্রে এমন নির্দয়ভাবে অপমান করেছে এবং আমিও তারই তো গর্ধবের মতো ছুটে চলে এসেছি। মহেন্দ্র তার পুরাতন পরিচিত বেহারাকে জিজ্ঞাসা করল, ভজু বাবু কখন বের হয়ে গেছেন? ভজু বলল, সে আজ 4-5 দিন হয়ে গেছে। তিনি পশ্চিমে কোথায় বেড়াতে গেছেন। শুনে মহেন্দ্র বেঁচে গেল। তার মনে হলো, এইবার একটু শুয়ে আরামে ঘুমাই, আর সমস্ত রাত ঘুরে বেড়াতে পারি না বলে উপরে উঠে বিহারীর ঘরে কৌচের উপর শুয়ে তৎক্ষণাৎ ঘুমিয়ে পড়ল। মহেন্দ্র যে রাত্রে বিহারীর ঘরে এসে উপদ্রব করছিল, তার পরদিনই বিহারী কোথায় যেতে হবে কিছুই স্থির না করে পশ্চিমে চলে গেছে। বিহারী ভাবল, এখানে থাকলে পূর্ব বন্ধুর সঙ্গে সংঘর্ষ কোন একদিন এমন বিভৎস হয়ে উঠবে যে তারপর চিরজীবন অনুতাপের কারণ থেকে যাবে। পরদিন মহেন্দ্র যখন উঠল, তখন বেলা 11টা। উঠেই সামনের টিপাইয়ের উপর তার দৃষ্টি পড়ল। দেখল বিনোদিনীর হস্তাক্ষরে বিহারীর নামে এক পত্র পাথরের কাগজ চাপা দিয়ে চাপা রয়েছে। তাড়াতাড়ি তা খুলে নিয়ে দেখল পত্র এখনো খোলা হয়নি। প্রবাসী বিহারীর জন্য তা অপেক্ষা করে আছে। কম্পিত হস্তে মহেন্দ্র তাড়াতাড়ি তা খুলে পড়তে লাগলো। এই চিঠি বিনোদিনী তাদের গ্রাম থেকে বিহারীকে লিখেছিল এবং এর কোনো জবাব সে পায়নি। চিঠির প্রত্যেক অক্ষর মহেন্দ্রকে দংশন করতে লাগলো। বাল্যকাল থেকে বরাবর বিহারী মহেন্দ্রের অন্তরালেই পড়েছিল। জগতের স্নেহ প্রেম সম্বন্ধে মহেন্দ্র দেবতার শুষ্ক নির্মাল্যই তার ভাগ্যে জুটত। আজ মহেন্দ্র স্বয়ং প্রার্থী এবং বিহারী বিমুখ। তবু মহেন্দ্রকে ঠেলে বিনোদিনী এই অরসিক বিহারীকেই বরণ করল। মহেন্দ্র বিনোদিনীর 2-4খানি চিঠি পেয়েছে, কিন্তু বিহারীর এ চিঠির কাছে তা নিতান্ত কৃত্রিম, তার নির্বোধকে ভুলাবার শূন্য ছলনা। নূতন ঠিকানা জানাবার জন্য গ্রামের ডাকঘরে মহেন্দ্রকে পাঠাতে বিনোদিনীর ব্যগ্রতা মহেন্দ্রের মনে পড়ল এবং তার কারণ সে বুঝতে পারল। বিনোদিনী তার সমস্ত মন প্রাণ দিয়ে বিহারীর চিঠির উত্তর পাবার জন্য পথ চেয়ে বসে আছে। পূর্ব প্রথমত মনিব না থাকলেও ভজু বেহারা মহেন্দ্রকে চা এবং বাজার থেকে জলখাবার এনে খাওয়ালো। মহেন্দ্র স্নান ভুলে গেল। উত্তপ্ত বালুকার উপর দিয়ে পথিক যেমন দ্রুতপদে চলে, মহেন্দ্র সেই রূপে ক্ষণে ক্ষণে বিনোদিনীর জ্বালাকর চিঠির উপর দ্রুত চোখ বুলাতে লাগলো। মহেন্দ্র পণ করতে লাগলো বিনোদিনীর সঙ্গে আর কিছুতেই দেখা করবে না।
কিন্তু তার মনে হলো আর দুই একদিন চিঠির জবাব না পেলে বিনোদিনী বিহারীর বাড়িতে এসে উপস্থিত হবে এবং তখন সমস্ত অবস্থা জানতে পেরে সান্ত্বনা লাভ করবে। সে সম্ভাবনা তার কাছে অসহ্য বোধ হলো। তখন চিঠিখানা পকেটে করে মহেন্দ্র সন্ধ্যার কিছু পূর্বে পটলডাঙ্গার বাসায় এসে উপস্থিত হলো। মহেন্দ্রর ম্লান অবস্থায় বিনোদিনীর মনে দয়া হলো। সে বুঝতে পারল মহেন্দ্র কাল রাত্রে হয়তো পথে পথে অনিদ্রায় যাপন করেছে। জিজ্ঞাসা করল, কাল রাত্রে বাড়ি যাওনি? মহেন্দ্র বলল, না। বিনোদিনী ব্যস্ত হয়ে বলে উঠল, আজ এখনো তোমার খাওয়া হয়নি নাকি? বলে সেবা পরায়ণা বিনোদিনী তৎক্ষণাৎ আহারের আয়োজন করতে উদ্যত হল। মহেন্দ্র বলল, থাক থাক, আমি খেয়ে এসেছি। বিনোদিনী, কোথায় খেয়েছ? মহেন্দ্র, বিহারীদের বাড়িতে। মুহূর্তের জন্য বিনোদিনীর মুখ পাণ্ডুবর্ণ হয়ে গেল। মুহূর্তকাল নিরুত্তর থেকে আত্মসংবরণ করে বিনোদিনী জিজ্ঞেস করল, বিহারী ঠাকুরপো ভালো আছেন তো? মহেন্দ্র বলল, ভালোই আছে। বিহারী যে পশ্চিমে চলে গেল। মহেন্দ্র এমন ভাবে বলল যেন বিহারী আজই রওনা হয়েছে। বিনোদিনীর মুখ আর একবার পাংশুবর্ণ হয়ে গেল। পুনর্বার আত্মসংবরণ করে সে বলল, এমন চঞ্চল লোক তো দেখি না। আমাদের সমস্ত খবর পেয়েছেন বুঝি? ঠাকুরপো কি খুব রাগ করেছেন? মহেন্দ্র, তা না হলে এই অসহ্য গরমের সময় কি মানুষ শখ করে পশ্চিমে বেড়াতে যায়? বিনোদিনী, আমার কথা কিছু বললেন নাকি? বলবার আর কি আছে, এই নাও বিহারের চিঠি। বলে চিঠিখানা বিনোদিনীর হাতে দিয়ে মহেন্দ্র তীব্র দৃষ্টিতে তার মুখের ভাব নিরীক্ষণ করতে লাগলো। বিনোদিনী তাড়াতাড়ি চিঠি নিয়ে দেখলো খোলা চিঠি। লেফাফার উপরে তারই হস্তাক্ষরে বিহারীর নাম লেখা। লেফাফা থেকে বের করে দেখলো তারই লেখা সেই চিঠি। উল্টে পাল্টে কোথাও বিহারীর লেখা জবাব কিছুই দেখতে পেল না। একটুখানি চুপ করে থেকে বিনোদিনী মহেন্দ্রকে জিজ্ঞাসা করল, চিঠিখানা তুমি পড়েছ? বিনোদিনীর মুখের ভাব দেখে মহেন্দ্রের মনে ভয়ের সঞ্চার হলো। সে ফস করে মিথ্যা কথা বলল, না। বিনোদিনী চিঠিখানা টুকরো টুকরো করে ছিঁড়ে পুনরায় তা কুটি কুটি করে জানালার বাইরে ফেলে দিল। মহেন্দ্র বলল, আমি বাড়ি যাচ্ছি। বিনোদিনী তার কোনো উত্তর দিল না। মহেন্দ্র, তুমি যেমন ইচ্ছা প্রকাশ করেছ আমি তাই করব। 7 দিন আমি বাড়িতে থাকবো। কলেজে আসবার সময় প্রত্যহ একবার এখানকার সমস্ত বন্দোবস্ত করে খেমির হাতে দিয়ে যাব। দেখা করে তোমাকে বিরক্ত করব না। বিনোদিনী মহেন্দ্র কোনো কথা শুনতে পেল কি না কেই জানে, কিন্তু কোনো উত্তর করল না। খোলা জানালার বাইরে অন্ধকার আকাশে চেয়ে রইল। মহেন্দ্র তার জিনিসপত্র নিয়ে বার হয়ে গেল। বিনোদিনী শূন্য গৃহে অনেকক্ষণ আড়ষ্ঠের মতো বসে থেকে অবশেষে নিজেকে যেন প্রাণপণ বলে সচেতন করবার জন্য বুকের কাপড় ছিঁড়ে আপনাকে নিষ্ঠুরভাবে আঘাত করতে লাগলো। খেমি শব্দ শুনে ব্যস্ত হয়ে বলল, বউ ঠাকুরন, করছো কি? তুই যা এখান থেকে, বলে গর্জন করে উঠে বিনোদিনী খেমিকে ঘর থেকে বের করে দিল। তারপরে সশব্দে দ্বার রুদ্ধ করে 2 হাত মুঠো করে মাটিতে লুটিয়ে পড়ে বা অনাহত জন্তুর মতো আর্তস্বরে কাঁদতে লাগলো। এইরূপে বিনোদিনী নিজেকে বিক্ষত পরিশ্রান্ত করে মূর্ছিতের মতো মুক্ত বাতায়নের তলে সমস্ত রাত্রি পড়ে রইল। প্রাতঃকালে সূর্যালোক গৃহে প্রবেশ করতেই তার হঠাৎ সন্দেহ হলো, বিহারী যদি না গিয়ে থাকে, মহেন্দ্র যদি বিনোদিনীকে ভুলাবার জন্য মিথ্যা বলে থাকে। তৎক্ষণাৎ খেমিকে ডেকে বলল, খেমি, তুই এখনই যা, বিহারী ঠাকুরপোর বাড়ি গিয়ে তাদের খবর নিয়ে আয়। খেমি ঘণ্টাখানেক পরে ফিরে এসে বলল, বিহারী বাবুর বাড়ির সমস্ত জানালা দরজা বন্ধ। দরজায় ঘা দিতে ভিতর থেকে বেহারা বলল, বাবু বাড়িতে নেই, তিনি পশ্চিমে বেড়াতে গেছেন। বিনোদিনীর মনে আর সন্দেহের কোনোই কারণ রহিল না।